আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অপ্রতিরোধ্য সামরিক কমান্ডার কাসসাম ব্রিগেডের প্রধান জেনারেল কাশেম সুলেমানিকে তার নেতৃত্বে হত্যা করার স্মরণ করেছেন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে। I killed General Qasem Soleimani. এটা তার বড় এক কৃতিত্ব দাবি করতে গিয়ে তিনি বলেন, কাশেম সোলেমানি বেঁচে থাকলে আজ রাত ভিন্ন হতো। 2020 সালের 3রা জানুয়ারি ইরাক সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে একটি লক্ষ্যবস্তু ড্রোন হামলায় সোলেমানিকে হত্যা করা হয়েছিল। তার সাথে ফোর্সের আরও কিছু জনপ্রিয় সামরিক সদস্যরা নিহত হয়। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ও বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ভাষণে ট্রাম্প নিজেই বলেছেন, ক্ষমতার প্রথম মেয়াদে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাশেম সোলেমানিকে হত্যার অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন তিনি নিজে। সোলেমানিকে রাস্তার ধারে পেতে রাখা বোমার হোতা বলে উল্লেখ করেন ট্রাম্প। সোলেমানি এখনো বেঁচে থাকলে আজ রাতে আলোচনা অন্যরকম হতো বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, তবুও আমরা জিততাম, বড় জয় পেতাম। সিআইএ এর একজন প্রাক্তন কর্মকর্তা, যিনি কাশেম সোলেমানিকে হত্যার গোপন অভিযানের দায়িত্বে ছিলেন, তিনি সোলেমানিকে বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী কর্মকর্তা এবং পশ্চিমা প্রভাব প্রতিরোধ এবং মধ্যপ্রাচ্য জুড়ে শিয়া ও ইরানি প্রভাবের বিস্তারকে উৎসাহিত করার জন্য ইরানের প্রচেষ্টার প্রধান সামরিক কৌশলবিদ এবং রণনীতিবিদ হিসেবে বর্ণনা করেছেন। জেনারেল ডেভিড পেট্রাউসের মতে, যিনি ইরাকে বহুজাতিক বাহিনীর মার্কিন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, সোলাইমানি 2008 সালে দাবি করেছিলেন যে ইরাক, সিরিয়া, আফগানিস্তান, দক্ষিণ লেবানন এবং গাজায় আইআরজিসির অভিযানের ক্ষেত্রে ইরানের নীতির জন্য তিনি ব্যক্তিগতভাবে দায়ী ছিলেন। জেনারেল কাশেম সুলেমানি শুধু ইরানের নয়, পুরো আরব বিশ্বের বীর হিসেবে পরিচিত ছিলেন। ক্যারিসমেটিক কমান্ডার হিসেবে সারা পৃথিবীতে পরিচিতি পেয়েছিলেন। তার বুদ্ধি, সাহস, নেতৃত্বের গুণাবলী ও যুদ্ধক্ষেত্রের বিচক্ষণতার গল্প ছিল মানুষের মুখে মুখে। পৃথিবীর 1 নম্বর জেনারেল হিসেবে বিবেচিত সোলেমানির নাম ছিল বিশ্বের সবচেয়ে দক্ষ গোয়েন্দা সংস্থা সিআইএ ও মোসাদের হিট লিস্টের 1 নম্বরে ছিল। কাশেম সুলেমানি মূলত সিরিয়া ও ইরাক যুদ্ধে তার বীরত্বপূর্ণ অবদানের জন্য দেশ বিদেশে খ্যাতি অর্জন করেছিলেন। সে সময় তিনি সারুল্লাহ গ্রুপের নেতৃত্ব দেন। ওই যুদ্ধে তার অবদানের প্রশংসা করেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ। তেহরানের আঞ্চলিক শত্রু সৌদি আরব ও ইসরায়েলের মাথা ব্যথার কারণ ছিলেন কাশেম সুলেমানি। ইরান ইরাক যুদ্ধের সময় তার বীরত্বপূর্ণ অবদান সবার নজরে আসে। 2020 সালে হত্যার আগে 20 বছরে বহুবার যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরবের বিভিন্ন সংগঠন তাকে হত্যার চেষ্টা চালায়, তবে প্রতিবারই তিনি প্রাণে বেঁচে যান। 2011 সালে গৃহযুদ্ধের কারণে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বারবার পরাজয়ের মুখে পড়লে তার সমর্থনে এবং ইরানের বাইরে অভিযানের দায়িত্ব নেয় কাশেম সুলেমানির কুদস বাহিনী। দায়িত্ব নিয়েই তিনি সফলভাবে বিভিন্ন সন্ত্রাসী সংগঠন ও ইরাকের ইসলামিক স্টেটকে বা আইএস পরাজিত করেন। 1998 সালে কাশেম সুলেমানি কুদস বাহিনীর প্রধান নিযুক্ত হন। এ সময় তিনি লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ইরানের দীর্ঘদিনের বৈরী সম্পর্কের ইতি ঘটান এবং হিজবুল্লাহর সঙ্গে ইরানের একটি সুসম্পর্ক গড়ে তোলেন। একই সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং ইরাকের শিয়া মিলিশিয়াদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন। তিনি জেনারেল পদে উন্নীত হন 2011 সালের 24 জানুয়ারি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি এবং শিয়া নেতাদের সংস্পর্শে থাকার কারণে সাম্প্রতিক বছরগুলোতে তিনি বেশি আলোচনায় ছিলেন। কাশেম সোলেমানির নেতৃত্বে কুদস বাহিনী ইরানের সীমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী এর সক্ষমতা বিস্তৃত করে গোয়েন্দা, সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। দক্ষিণ ইরানের কারমান প্রদেশের একটি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছিলেন জেনারেল কাশেম সোলেমানি। তিনি 13 বছর বয়স থেকে নিজের পরিবারের জন্য কাজ শুরু করেছিলেন। তিনি ভারোত্তোলনের প্রতি আগ্রহী ছিলেন এবং অবসরে খামেনির খুতবা শুনতে যেতেন। ফরেন পলিসি ম্যাগাজিনের তথ্য অনুযায়ী 1979 সালের ইসলামী বিপ্লবের সময় তিনি ইরানি সেনাবাহিনীর নজরে আসেন। তখন ইরানের পশ্চিম আজারবাইজান রাজ্যে সেনাবাহিনীর কাছ থেকে 6 মাসের সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন। ইরান ইরাক যুদ্ধের সময় তার নেতৃত্বে ইরাকের সীমান্ত পেরিয়ে অভিযান পরিচালিত হয়। তখন থেকেই তিনি ইরানের জাতীয় বীর হিসেবে বিবেচিত হন।
2005 সালে ইরাকে পুনরায় সরকার প্রতিষ্ঠিত হলে সাবেক প্রধানমন্ত্রী ইব্রাহিম আল জাফারি ও নুরি আল মালিকের নেতৃত্বে ইরাকের রাজনীতিতে কাসেম সোলেমানির প্রভাব বাড়তে থাকে। সেই সময় দেশটির শিয়া রাজনৈতিক দল এবং আধা সামরিক বাহিনী বদর ইরাকের একটি প্রধান শক্তিতে পরিণত হয়। দেশটির স্বরাষ্ট্র ও পরিবহন মন্ত্রণালয় এই সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে আসার পরে সেখানে তাদের প্রভাব গড়ে ওঠে। এই সংগঠনটিকে ইরানের পুরনো সংগঠন হিসেবে আখ্যায়িত করা হয়। 2011 সালে সিরিয়াতে গৃহযুদ্ধ শুরু হলে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রক্ষায় কাসেম সোলেমানি তার নিয়ন্ত্রিত ইরাকি মিলিশিয়াদের সিরিয়া যাওয়ার নির্দেশ দেন। ইরাকের সুন্নি বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক স্টেট অব দ্য ইরাক অ্যান্ড দ্য লেভান্টের SISL বিরুদ্ধে ইরান সমর্থিত হার্স আল শাবির পপুলার মোবিলাইজেশন ফোর্সেস যুদ্ধ চলাকালে কয়েকটি ইউনিটের নিয়ন্ত্রণ ছিল কাসেম সোলেমানির হাতে। তার নিয়ন্ত্রণে হার্স আল শাবির ইরাকি সেনাবাহিনীর সঙ্গে লড়াই করেছিল এবং সশস্ত্র সংগঠনগুলোকে পরাজিত করেছিল। তেহরান বিশ্ববিদ্যালয়ের আমেরিকান স্টাডিজের প্রধান মোহাম্মদ মারান্দি বলেছিলেন, ISIL কে পরাজিত করতে কাসেম সোলেমানি মূলত ভূমিকা পালন করেন, আর এজন্য তিনি ইরানি জনগণ ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের কাছে জাতীয় বীর খেতাব পেয়েছিলেন। তিনি আরো বলেন, কাসেম সোলেমানি না থাকলে মধ্যপ্রাচ্যের এই অঞ্চল জুড়ে হয়তো কালো পতাকা উড়তে দেখত বিশ্ব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একবার জেনারেল কাসেম সোলেমানিকে ইরানি বিপ্লবের জীবন্ত কিংবদন্তি হিসেবে উল্লেখ করেছিলেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সকালের ভাষণে যুক্তরাষ্ট্র ও বিশ্বের নিরাপত্তার জন্য ইরান যুদ্ধ প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন। সেটি ব্যাখ্যা করতে তিনি এই ভাষণ দিচ্ছেন বলে জানান। গত 47 বছরে ইরানের সন্ত্রাসী হামলার তালিকা দেন ট্রাম্প। তিনি ইরানের সরকারে থাকা ব্যক্তিদের ঠগ ও খুনি বলেন। যুদ্ধের আগে ইরানের বিক্ষোভকারীদের ওপর সরকারের চালানো দমন অভিযানে হাজার হাজার মানুষ নিহত হওয়ার কথা বলেন। ইরানের এমন নেতাদের কখনোই পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া যাবে না বলেন ট্রাম্প। তিনি বলেন, আমি তা হতে দেব না। আজ সকালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার তেল উৎপাদন নিয়েও কথা বলেন এবং দাবি করেন যুক্তরাষ্ট্রের বিদেশি তেলের প্রয়োজন নেই। ট্রাম্প দাবি করেন, আমেরিকার প্রচুর গ্যাস রয়েছে। আমার নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিশ্বের 1 নম্বর গ্যাস ও তেল উৎপাদক দেশ, আর তা ভেনেজুয়েলা থেকে পাওয়া মিলিয়ন মিলিয়ন ব্যারেল না ধরেই। ট্রাম্প প্রশাসনের নীতির কারণে আমরা সৌদি আরব আর রাশিয়ার সমন্বিত মাত্রার চেয়ে বেশি গ্যাস ও তেল উৎপাদন করছি, আর শীঘ্রই সেই সংখ্যা আরও বাড়বে। আমরা একেবারেই হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল না। তিনি বলেন, যেসব দেশ মধ্যপ্রাচ্যের তেলের ওপর নির্ভরশীল তাদের এখন হরমুজ প্রণালী খোলা রাখার দায়িত্ব নিজেদেরই নিতে হবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করা জাহাজে ইরানের হামলার হুমকির পর উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি পরিবহন কার্যত স্থবির হয়ে পড়েছে, যা বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। ট্রাম্প বলেন, যেসব দেশ জ্বালানি পাচ্ছে না, যাদের অনেকেই ইরানের শিরচ্ছেদে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে, কিছু দেরিতে হলেও সাহস জোগাড় করুন, প্রণালীতে যান এবং সেটি দখল করে নিন, এটি রক্ষা করুন। তিনি আরো বলেন, দেশগুলো যেন যুক্তরাষ্ট্র থেকে তেল কেনে। 20 ও 21 শতকের যুদ্ধের সময়কাল উল্লেখ করে বলেন, সেগুলো বছরের পর বছর চলছে, কিন্তু এই সংঘাত মাত্র 32 দিন ধরে চলছে। ট্রাম্প বলেন, ইরানের আগ্রাসন এবং পারমাণবিক ব্ল্যাকমেইল আতঙ্ক থেকে এখন আর আমেরিকানরা হুমকির মধ্যে নেই এবং যুক্তরাষ্ট্র আগের যে কোনো সময়ের তুলনায় আরও নিরাপদ, আরও শক্তিশালী, আরও সমৃদ্ধ হবে। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্য শেষ করেন। মোটা দাগে মার্কিন প্রেসিডেন্ট তার 19 মিনিটের পুরো বক্তৃতা জুড়ে ইরান যুদ্ধের প্রয়োজনীয়তা আর যুক্তরাষ্ট্রের সাফল্যের বিষয়টি তুলে ধরেছেন, কিন্তু ট্রাম্পের ভাষণে যুদ্ধের বিষয়ে কোনো স্পষ্ট পরিকল্পনা ছিল না বলে মনে করেন বিশ্লেষকরা। সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের জ্যেষ্ঠ উপদেষ্টা মেলিসা তোফাইনিয়ান বিবিসিকে বলেন, ট্রাম্পের ভাষণের পর যুক্তরাষ্ট্রের দর্শকরা সম্ভবত ইরান যুদ্ধ নিয়ে আরও বেশি বিভ্রান্ত হয়েছেন। তিনি বলেন, আমার মনে হয় না আজকের সেই ভাষণটি দেখে কোনো আমেরিকান মনে করবেন যে এখানে একটি স্পষ্ট পরিকল্পনা আছে বা একটি নির্দিষ্ট সময়রেখা আছে কিংবা আমরা আরও নিরাপদ ও সুরক্ষিত হয়েছি। এর আগে প্রেসিডেন্ট জানান যে তিনি ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন, কারণ তার মতে
ন্যাটো থেকে মধ্যপ্রাচ্যে পর্যাপ্ত সহায়তা পাওয়া যাচ্ছে না। তবে 2023 সালে পাশ হওয়া একটি আইনের কারণে এই সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে না। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয়টি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।